নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি দেবাশিস সোম। বিস্তারিত খবর যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের বিশেষ বিটিএন সংবাদ। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদের স্বাধীনতা রয়েছে, তবে প্রতিবাদের নামে সহিংসতা বা আইন শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা একেবারে বরদাস্ত করা হবে না, কড়া বার্তা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। ওয়াকফ আইনের বিরুদ্ধে শিলচরে মিছিল বের করে পুলিশের উপর ঢিল ছোড়ার ঘটনায় আটক 7। সাদারাশি জিপির শহীদপুরে স্ত্রীর হাতে খুন স্বামী, এলাকা জুড়ে চাঞ্চল্য। স্বামীর অত্যাচারে জর্জরিত স্ত্রীর সদরঘাট বরাকসাধু থেকে আত্মহত্যার চেষ্টা, এক অটো চালকের তৎপরতায় প্রাণে বাঁচেন ওই মহিলা। এবিভিপি ও রাষ্ট্রীয় কলামঞ্চ আগামী 18 এপ্রিল শিলচর বরাক সংস্কৃতি উৎসবের আয়োজন করছে। আসছেন বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী। এবারে বিস্তারিত বিটিএন সংবাদে। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদকারীদের সুপ্রিম কোর্টে আপিল বা ন্যায্য প্রতিবাদের স্বাধীনতা রয়েছে, তবে প্রতিবাদের নামে সহিংসতা বা আইন শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা বরদাস্ত নয় জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে যারা প্রতিবাদ করছেন তাদের সুপ্রিম কোর্টে অ্যাপিল করার অথবা ন্যায্য প্রতিবাদ করার স্বাধীনতা রয়েছে, তবে প্রতিবাদের নামে সহিংসতার আশ্রয় নেওয়া বা আইন শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করা কখনোই গ্রহণযোগ্য নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক প্রতিক্রিয়ায় তিনি আইনের প্রতিবাদ জানিয়ে করা সহিংসতার ক্ষেত্রে নিজের শক্ত অবস্থানের কথা জানিয়ে দিলেন। উল্লেখ্য, লোকসভা এবং রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়ার পর তাতে সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তবে এই আইনের বিরোধিতা করে আদালতে গিয়েছে একাধিক রাজনৈতিক দল। তেমনি ওই আইন প্রত্যাহার করার দাবিতে পথে নেমে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করছেন অনেকেই। এই আইনের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল হয়েছে আসামেও। গত রবিবার শিলচরে ওই মিছিল হওয়ার সময় ইট পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে ওই ঘটনা ঘটে। এছাড়াও ওই আইনের প্রতিবাদ জানিয়েছে গুয়াহাটির দিকে আসা একটি মিছিলকে আটকে দেওয়া হয়। এরপরেই এ নিয়ে নিজের কড়া অবস্থানের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, যে কেউই ওই আইনের সমর্থন বা বিরোধিতা করতে পারেন, তবে কাউকে রাস্তায় নেমে ওয়াকফ আইনের বিরোধিতা করতে দেওয়া হবে না। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এই আইন নিয়ে যদি কারোর কিছু বলার থাকে তাহলে তিনি আদালতে যান, কিন্তু কেউ যদি এই আইনের সমর্থনে বা বিরোধিতা করে রাস্তায় নামেন তাহলে সংঘর্ষ হতে পারে। আমরা তা হতে দেব না। আইনখনক বিৰোধিতা কৰিব বিচাৰে, মই এটা কথাই ক'ম যে উচ্চতম ন্যায়ালয় দিয়াৰ গোচৰ চলিছে। কাৰোবাৰ কিবা পক্ষ ৰাখিব আছে উচ্চতম ন্যায়ালয়ত ৰাখক, কথাটো তাতে ভালকৈ আলোচনা হ'ব। অসমৰ ৰাস্তাত যদি কোনোবাই নামে, ওয়াকফক সমৰ্থন কৰা মানুহো ৰাস্তাত নামি যাব, তেতিয়াতো কাজিয়া পেচালহে হ'ব। আমি অসমত কাজিয়া পেচাল নিবিচাৰো। আমচুক মই ক'ম যে ভাই, আপোনালোকে বিৰোধিতা কৰিলে সমৰ্থন কৰা মানুহোতো আছে, গতিকে আমাক সংঘাত নালাগে। আমি ইয়াত ভাতৃত্বমূলকভাৱে সকলো চলি থাকিব লাগে, অসমখন আগুৱাই লৈ যাব লাগে। সেইকাৰণে ভাল আৰু বেয়া আমি তাৰ পাৰ্থক্যটো বুজি পাব লাগে। কোনোবাই ওয়াকফক বিৰোধিতা কৰিছে, মোৰ ক'বলগীয়া নাই, সুপ্ৰিম কোৰ্টত যাওক। সমৰ্থন কৰিছে তেওঁ সুপ্ৰিম কোৰ্টত যাওক। যেনেকে ওয়াকফ আইনক আমি সমৰ্থন কৰিছো, যোৱাকালি সমৰ্থনত আমি সুপ্ৰিম কোৰ্টত গৈছো। আমচুৱে বিৰোধিতা কৰি সমৰ্থন যাওক, কিন্তু ৰাস্তাত একো কৰিব দিয়া নহ'ব। আমচুক আলোচনাৰ মজিয়ালৈকে মাতি সুপ্ৰিম কোৰ্টত আলোচনা জাজে কৰিব, আমি ক'ত আলোচনা কৰিম? আমাৰতো কামটো হৈয়ে গ'ল সংসদত। গতিকে এতিয়া কোৰ্টৰ মজিয়াত জাজে আলোচনা কৰিব, জাজে বিচাৰ দিব, কিন্তু ইয়াত ৰাস্তাত লটং পটং নহ'ব। সেইটো কথা একদম আমি মানি ল'ব লাগিব। ঠিক আছে। ওয়াকফ আইনের বিরুদ্ধে শিলচরে মিছিল বের করে পুলিশের উপর ঢিল ছোড়ার ঘটনায় 7 জন গ্রেফতার।
শিলচরে বেআইনিভাবে মিছিল বের করে পুলিশের উপর ঢিল ছোড়ার ঘটনায় জড়িত 7 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে কাছাড় পুলিশ। ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে গত রবিবার বেআইনিভাবে শিলচরের বেরেঙ্গা এলাকা থেকে এক মিছিল বের করে শহরে প্রবেশ করার প্রচেষ্টা চালানো হয়েছিল। পুলিশ এতে বাধা দিতে গেলে মিছিলে সামিল কিছু উদণ্ড যুবক পুলিশকে লক্ষ্য করে ঢিল নিক্ষেপ করে। এ বিষয়ে পুলিশ একটি মামলা রুজু করে। সেই মামলার ভিত্তিতে জোর তদন্ত চালানোর পাশাপাশি পুলিশ বাহিনী এক অভিযান চালিয়ে ঘটনার মুখ্য অভিযুক্ত যারা এই মিছিলকে নেতৃত্ব দিয়েছিলেন তাদের 7 জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। পুলিশ অভিযুক্তদের আদালতে হাজির করার পর তাদের জেল হাজতে পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িত আরও কিছু ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং শীঘ্রই তাদের বিরুদ্ধেও কঠোর আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। গোটা বিষয়টি নিয়ে পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান, এই ধরনের অবৈধ প্রদর্শন অথবা আইন বিরোধী কার্যকলাপ জেলায় সৃষ্টি করার কেউ প্রচেষ্টা চালালে পুলিশ তা কোনোভাবেই সহ্য করবে না। যোৱা পৰহি যেটো ঘটনা সংঘটিত হৈছিল, এটা বেআইনী এটা সমদল ওলাই আহিছিলে, মহানগৰত ওলাই আহিছিলে আৰু তেওঁলোকে যেতিয়া টাউনৰ ভিতৰলৈ আহিবলৈ চেষ্টা কৰিছিলে তেওঁলোকক আৰক্ষীয়ে বাধা প্ৰদান কৰে আৰু আৰক্ষীয়ে বাধা প্ৰদান কৰাৰ সময়তে তাৰ উদণ্ড কিছুমান যুৱকে আৰক্ষীলৈ লক্ষ্য কৰি শিল নিক্ষেপ কৰিছিলে আৰু সেই সংক্ৰান্তত আমি ইতিমধ্যে এটা মোকৰ্দমা ৰুজু কৰিছোঁ আৰু সেই মোকৰ্দমাৰ নম্বৰ হৈছে 401/25। এই মোকৰ্দমাটো আমি ৰুজু কৰিছোঁ আৰু এই মোকৰ্দমাটো ৰুজু কৰাৰ পাছত আমি জোৰ তদন্ত আৰম্ভ কৰোঁ আৰু যোৱা নিশা আমি এটা গভীৰ নিশা আমি এটা অভিযান চলাইছিলোঁ আৰু ইয়াৰ মূল যি অভিযুক্ত যিসকলে এই যি ওলাই অহা প্ৰদৰ্শনকাৰীসকলক তেওঁলোকে পৰিচিত কৰিছিলে আৰু এই ঘটনাত লৈ যিসকল মূল অভিযুক্ত তেওঁৰ 7 জন ব্যক্তিক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ আৰু তেওঁলোকক আমি জেল হাজতলৈ মাননীয় আদালতত তেওঁলোকক হাজিৰ কৰোৱা হৈছে আৰু তেওঁলোকক জেল হাজতলৈ প্ৰেৰণ কৰা হৈছে আৰু আমি বৰ্তমান অধিক তদন্ত এইটো চলাই আছোঁ আৰু কেইজনমান ব্যক্তিক আৰু মুখ্য ব্যক্তিক চিনাক্তকৰণ কৰা হৈছে আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধেও কঠোৰতম আইনগত ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব। ইয়াৰ লগতে এই কথাটো আছে যে এনেকুৱা কোনো ধৰণৰ অবৈধ প্ৰদৰ্শনকাৰী বা আইন বিৰোধী যিকোনো কাৰ্যকলাপ, আইন শৃংখলা জনিত পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিব পৰা যিকোনো শক্তিক আমি ইয়াত সহ্য নকৰোঁ আৰু তেওঁলোকক কঠোৰতম আইনগত ব্যৱস্থা তেওঁলোকৰ বিৰুদ্ধে লোৱা হ'ব আৰু তাৰ কাৰণে আৰক্ষী প্ৰশাসন সম্পূৰ্ণ তৎপৰ হৈ আছে। সাদারাশি জিপির শহীদপুরে স্ত্রীর হাতে প্রাণ গেল স্বামীর। মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জেরে সাদারাশি জিপির সৈয়দপুর 10 নম্বর ওয়ার্ডের সায়না বেগম তার স্বামী তাজ উদ্দিনকে ঘুমন্ত অবস্থায় 5 কেজি ওজনের একটি হাতুড়ি দিয়ে স্বামীর মাথায় সজোরে আঘাত করেন। এতে ছটফট করে ঘটনাস্থলে মৃত্যু ঘটে তাজ উদ্দিনের। এই মারাত্মক ঘটনা সংঘটিত করে পলায়ন করার চেষ্টা করেছিলেন গৃহবধূ সায়না বেগম। অবশ্য পুলিশের সহযোগে আটক হয়েছে স্বামী ঘাতক ছায়না বেগম। জানা গেছে ঘাতক ছায়না বেগমের বয়স হবে আনুমানিক 32 বছর আর মৃত হতভাগা তাজউদ্দিনের বয়স হবে প্রায় 7 বছর। এদিকে ঘটনার খবর পেয়ে গিরিশগঞ্জ পুলিশ, সদর থানার পুলিশ সহ সদর সার্কেল ম্যাজিস্ট্রেট তদন্তে এসেছেন। আজকে এখানে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই অ্যাক্সিডেন্টের পরিপ্রেক্ষিতে আমরা গ্রামের সব মানুষ একত্রিত হয়ে আমরা এটা পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা বিভিন্নভাবে আমরা এই আসামিটা ধরা সম্ভব হয়েছে। প্রথমে আমি করিমগঞ্জ পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওনাদের নেতৃত্বে এত শর্ট সময়ের ভিতরে যে এই যে মার্ডারকারী যে মহিলা ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, বর্তমান পুলিশ কাস্টডিতে আছে। আর বিশেষ করে আজকে আমরা যে ঘটনাটি দেখছি আমাদের অঞ্চলে কিন্তু আমরা এটা ভিন্ন রকম পরিস্থিতি রূপ ধারণ করছে। আজকে ঘটনাটি খুব নিন্দনীয়, দীক্ষণীয়। আজকে যে সতীনের কারণে আসামি মারতে হয়েছে এই ধরনের পরিস্থিতি আমরা গাঁও এটা কোনো অবস্থায় আমরা মানিয়ে নেওয়া সম্ভব না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ন্যায় পাওয়ার লাগিয়া যে তাজউদ্দিন মারা গেছে তার জান্নাতুল ফেরদৌস নসিব ফরমাক এখান লাগে আমরা খাস করে দোয়া করবো, বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী মানুষ হিসাবে। আর যাতে ন্যায় পায়, জাস্টিস পায়, এটা আমরা পুলিশ প্রশাসন এবং কোর্টের মাধ্যমে আমরা দাবি এটা যাতে এই ধরনের দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। স্বামীর অত্যাচারে জর্জরিত স্ত্রীর সদরঘাট সেতু থেকে মরণছাপ দেওয়ার চেষ্টায় ব্যর্থ এক অটো চালকের প্রচেষ্টায়।
স্বামীর নির্যাতনের পর বরাক নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা। এক অটো চালকের তৎপরতায় প্রাণে বাঁচেন ওই মহিলা। ঘটনাটি ঘটেছে শিলচর সদরঘাট সেতুতে। আজ বুধবার দুপুরে বরাক নদীতে ঝাঁপ দেওয়ার জন্য এক মহিলাকে সেতুর রেলিং বেয়ে উঠেছিলেন। ওই সময় ঘটনাটি প্রত্যক্ষ করছিলেন আমির উদ্দিন লস্কর নামের এক অটো চালক। তিনি সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে মহিলাটিকে সেতুর রেলিং থেকে নামিয়ে আনেন। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে উদ্ধার করে। জানা গেছে ওই মহিলা শিলচর খনিয়ালা এলাকার বাসিন্দা। মহিলা জানান যে তিনি তার স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন। মানুষের কথা লইয়া আমার দিন রাতে 24 ঘন্টা খালি সিতম দেয় আমারে। আমার জামাইয়ের নাম বকই। তো ঘরে খালি আমার লগে সিতম দেয়, আমার লগে মানুষের কথা শুনিয়া তো পার করে মারে। অনেক কইব যা বেটাই তো লগে পাগিয়ে যা, অনেক কইব তা না তা মানুষের কথা শুনিয়া মারবো। গোসল করাতে গেলে আমারে পিঠে, আমার বারে বারে লোক পিঠে খাইলাই আমারে মারে। শান্তি দেয় না আমার বাবার বাড়ির আসাই মিশাই লাগায়, আমার মনে তো গেছে আসাই মিশাই লাগায়। এখন কি আপনি বিজেপি জাম মারিতে আছেন? আমার শান্তি দেয় না, আমার মরে যাইবার ইচ্ছা করে। আমার দুনিয়ায় বাঁচি পার কোনো হুকুম নাই। আমার জামাই আমার শান্তি দেয় না, বিয়ার বাদে থেকে না নয় আমার থেকে না ভাই শান্তি দেয় না। আগামী 18 এপ্রিল শিলচরে বরাক সংস্কৃতি উৎসবের আয়োজন করতে চলছে এবিভিপি ও রাষ্ট্রীয় কলা মঞ্চ। আসাম প্রদেশের আসছেন চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তী। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও রাষ্ট্রীয় কলা মঞ্চ আসাম প্রদেশের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো শিলচরে বরাক সাংস্কৃতিক মহোৎসবের আয়োজন করা হয়েছে। গত 30 মার্চ থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে আগামী 18 এপ্রিল স্থানীয় রাজীব ভবনে। এদিন চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তী মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। বুধবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, বরাক সাংস্কৃতিক মহোৎসবের অঙ্গ হিসেবে 17 এপ্রিল সকাল 9টায় শিলচর টাউন ক্লাব ময়দান থেকে এক সাংস্কৃতিক শোভাযাত্রা বের করা হবে। প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায় শোভাযাত্রার শুভ উদ্বোধন করবেন। এদিকে 18 এপ্রিল আয়োজিত হতে যাওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে এবিভিপি রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক ডক্টর বীরেন্দ্র সিং সোলাঙ্কি, পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিল্পী তনুশ্রী দে ও শিলচরের শিল্পী বিক্রমজিৎ বাউলিয়া উপস্থিত থেকে তাদের মনোজ্ঞ অনুষ্ঠান পরিবেশন করবেন। অনুষ্ঠানের শেষে বিশিষ্ট তারকা অভিনেতা মিঠুন চক্রবর্তীর হাত ধরে বরাক সাংস্কৃতিক উৎসবের বিজয়ী শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। থেকে নানান বড় বড় প্রোগ্রামে স্বপ্ন দেখে যে মিঠুন দার থেকে একটা প্রাইজ হাতে পাবো, আজকে বরাকে এই সুযোগটা করে দেওয়ার জন্যে আমি মনে করি যে বিদ্যার্থী পরিষদ এবং কালামঞ্চর একটা বিরাট বড় ভূমি তৈরি করেছে ভবিষ্যতের জন্যে। এখানের লোকাল ট্যালেন্টরা বরাকের সংস্কৃতিকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে সেই কাজটাকে সুন্দরভাবে একটা রাস্তা দেখিয়ে দিয়েছে। তার জন্য আমি মনে করি যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং কালামঞ্চকে আমরা সবাই ধন্যবাদ জানানো উচিত। বরাকে প্রথমবারের মতো অনেক বড় বড় সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছে, কিন্তু 8টি বিষয় নিয়ে এক জায়গায় এনে একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা, এটা বরাকে প্রথমবারই এবিভিপি আয়োজন করেছে। রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনৃত্য, নজরুলগীতি, লোকগীতি, ধামাইল, ঝুমুর, রাসনৃত্য এবং আলপনা, এই 8টি বিষয়ে কম্পিটিশন আমরা হয়েছে। তো প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেকটি বিষয়ে 2 জন করে শিল্পী আমাদের ফাইনালে এসছেন এবং আগামী 18 এপ্রিল সকাল থেকে তার ফাইনাল হবে। এই প্রতিযোগিতায় সর্বমোট পুরস্কার রাখা হয়েছে 1,20,000 টাকা। টাকাটা বড় বিষয় নয়, আমাদের প্রথম প্রচেষ্টা এই বরাক থেকে ছেলেমেয়েরা যাতে বাইরে গিয়ে, আমরা তো সকলেই বলি আমাদের এক্সপোজার নেই, আমরা চেষ্টা করছি এবিভিপির এই প্রচেষ্টা যে বরাকের সংস্কৃতিকে রাষ্ট্রীয় মঞ্চে তুলে ধরা। এবং আমরা এই কম্পিটিশনটা যে সাজিয়েছি বা আমাদের স্টেজ সেট আপ বলুন, আমাদের সাউন্ড সেট আপ, আমরা গ্রুমিং করার চেষ্টা করছি স্টুডেন্টদের কীভাবে গাইতে হবে, মঞ্চে দাঁড়াতে কীভাবে হবে। আমরা এই কম্পিটিশনের মাধ্যমে তাদেরকে চেষ্টা করছি আমরা যে তাদেরকে আরও কতটুকু অ্যাডভান্স করা যায়। ওই হিসাবেই আমাদের এই কম্পিটিশনের আয়োজন। আগামী 18 তারিখ সকাল 9টা থেকে রাজীব ভবনে
তার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে এবং গ্র্যান্ড ফিনালেতে যারা পুরস্কার পাবেন, যারা ফার্স্ট এবং সেকেন্ড হবেন, তাদেরকে স্বয়ং মিঠুন চক্রবর্তী নিজের হাতে পুরস্কার তুলে দেবেন। এবং এই কম্পিটিশন যেটা থাকবে এটা ওপেন ফর অল থাকবে। বরাকের সর্বস্তরের জনগণকে আমরা আমন্ত্রণ জানাই আমাদের এই কম্পিটিশনে আসুন। এবং আগামী 18 তারিখে ফাইনাল রাউন্ড কম্পিটিশন হবে এবং এখানে ওনাদেরকে পুরস্কৃত করা হবে। প্রাইজ মানি কম্পিটিশন রাখা হয়েছে, পুরস্কৃত করা হবে। তার পূর্বে আগামীকাল শিলচরের বুকে সকালবেলা সকাল 9টার সময় আমরা একটি সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন করব। এই সাংস্কৃতিক শোভাযাত্রার মাধ্যমে আমরা বরাক উপত্যকার বিভিন্ন সংস্কৃতির যারা লোকেরা আছেন ওনাদেরকে আমরা আহ্বান করছি যে ওনারা এসে যোগদান করুক এবং আমরা শহরের শুধু নয়, আমরা পুরো বরাক উপত্যকার মানুষকে যাতে দেখাতে পারি যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এমন একটি সংগঠন যে এই বরাকের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য একটা উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগে আমরা সহযোগিতা করি। আগামী 18 তারিখের যে ফাইনাল কার্যক্রমে মুখ্য অতিথি হিসাবে এখানে উপস্থিত থাকবেন আমাদের সবার জানা চলচ্চিত্র জগতের এক বড় নাম মিঠুন চক্রবর্তী মহাশয়ের হাত থেকে ওনাদেরকে পুরস্কার তুলে দেওয়া হবে। মিঠুন চক্রবর্তীর সাথে সাথে বিদ্যার্থী পরিষদের রাষ্ট্রীয় মন্ত্রী কমল সিংজি থাকবেন, তোর সঙ্গে আমাদের প্রদেশের যিনি সংগঠন মন্ত্রী অনুপ কুমারজি থাকবেন, আমাদের প্রদেশ সহ সংগঠন মন্ত্রী তুষার ভৌমিক মহাশয়, তাছাড়াও বিভিন্ন বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা এবং নেতারা উপস্থিত থাকবেন। পাথারকান্দি বাইপাস সড়কে ডাম্পার অটো সংঘর্ষ। ফের একটি দুর্ঘটনা ঘটে গেল পাথারকান্দি মুন্ডমালার পার্শ্ববর্তী 8 নম্বর জাতীয় সড়ক ও বাইপাস সড়কের সঙ্গমস্থলে। এদিন একটি অটোরিকশায় মাছের বরফ নিয়ে বাজারে ছড়ার উদ্দেশ্যে রওনা দেন অটো চালক। তার বাহনটি উল্লিখিত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে যাওয়া একটি ডাম্পার অটোটিতে ধাক্কা মারে। অটো চালক তৎক্ষণাৎ সড়কের পাশে ঝাঁপিয়ে পড়ে নিজেকে রক্ষা করতে সক্ষম হলেও ডাম্পার ও অটোর সংঘর্ষে অটো রিকশাটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি বাহনকে নিজেদের জিম্মায় নেয়। এতে কোনো হতাহতের খবর নেই। বাইপাসের দিকে আচ্ছা কই যেটা আমার রাইটে আমার বাম সাইডে দিয়ে আমি রাইট লইছি আর খুব স্পিডে আইছি। আচ্ছা খুব বেশি স্পিডে আইছে, ইয়া দেখছি তার গাড়ি কন্ট্রোল নাই, আমার সামনে মারতে সময় আমি উড়িয়ালা মাত গেছি আর গাড়ি কোন দিকে গেছে আমি কিটা গাড়ি আছে অটো গাড়ি আপনার মারছে কিটা গাড়ি আমার এই আইবাটা আপনি যেটা কই আসলা আমি যেটা মারছি বাজাইছি কটার সময় ঘটনা মাছ লইয়া মাছ হ্যাঁ কটার সময় ঘটনা ওই আধা ঘন্টা 25 মিনিট টাইম 11:30 11:30 মধ্যে আর এটা তো আর পুরো খেয়াল আইছে না যে টাইমটা পুরো একুরেট ঘটনা কি হইছে তারপর তো এই গাড়িটা এখানে দেখছে তাই রং সাইডে আই আমারে মারা হে গাড়ি ফেলাইয়া যে ড্রাইভারটা কোন দিকে গেছে গিয়া ড্রাইভারটা মিছে না চাকি ফেলাইয়া গেছে এখন থানা থেকে আইছে হ্যাঁ থানা তো থানার চারতারা আইছে এটা এটা সারথারা এটা উপরে দেখো গা সার হলে দেখো এইটা আমি কোন সাইডে হে রং সাইডে মারছে না রাইট সাইডে মারছে আমার যে গাড়ি উড়ে ক্ষতিগ্রস্ত জন করলো আমার যে ক্ষতিগ্রস্ত করলো এই যে আমরা ড্রাইভার হলে একটা অটো ড্রাইভার আর যে একটা পরিবার চালাইতে গেলে এটা গাড়িটার কিনে 200-400 টাকা মিলে একটা গাড়ি ইনস্টলমেন্টটা আছে ইনস্টলমেন্টে কোনো গাড়ি অতদিন কথা ইনস্টলমেন্ট দিব নিয়ে আমার পরিবার চালাই আমি কেমনে কিতা করবো। আপনার নাম? আমার নাম তাজউদ্দিন। বাসা সিংজু। সোনাই সমষ্টির আলগাপুর জিপির রবিদাস পাড়ায় কার্যকর্তা সম্মেলন করল বিজেপির গোবিন্দপুর মণ্ডল। সোনাই সমষ্টির অন্তর্গত আলগাপুর জিপির রবিদাস পাড়ায় প্রথম বিজেপির কার্যকর্তা সম্মেলনের আয়োজন করল ভারতীয় জনতা পার্টির গোবিন্দপুর মণ্ডল। সভায় মণ্ডল সভাপতি হিমেন দাস, মণ্ডল প্রভারী ভোলানাথ যাদব, সম্পাদিকা রুকসানা বেগম, সভাপতি সুলতান আহমেদ ও মুখ্য বক্তা রূপমনন্দী পুরকায়স্থ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিজেপি কাছাড় জেলা কমিটির তরফে দেশের সংবিধান রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকরের জীবনী শীর্ষক বিষয়ের উপর আলোচনা করতে রূপমনন্দী পুরকায়স্থকে মুখ্য বক্তার দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও সভায় বক্তব্য রাখতে গিয়ে মণ্ডল প্রভারী ভোলানাথ যাদব জানান, প্রধানমন্ত্রী এবং আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে ভারতবর্ষে যে উন্নয়নের জোয়ার বইছে তাই সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। যে আমরা একসাথে একবদ্ধ হয়ে আমরা ভারতীয় জনতা পার্টিকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি। আর আমাদের যারা সম্মানীয় যারা ব্যক্তি মুরব্বীগণ আছেন আপনারা 20 তারিখ থেকে আমি থাকবো আপনার সঙ্গে গাঁও চল অভিযান আপনারা সবাই অংশগ্রহণ করবেন।
আর বিশেষ করে আমি বলছি আপনার যুবক ভাইরা এই যে আমাদের এজিপি এবং বিজেপি অ্যালায়েন্স হয়েছে সব ঐক্যবদ্ধ হয়ে আমরা এই গোবিন্দপুর মণ্ডলে আমরা যত আমরা প্রার্থী আমরা বিজয় করাতে পারি। আর আমাদের যে জনসেবা আছে আমরা আগামীতে যে নির্বাচন বিজয়ী করে আমাদের জনসাধারণের জন্য আমরা যেন সুখ সুবিধা দিতে পারি। আর আমরা বিশেষ করে আমাদের যে কার্যক্রম হবে আজকে এই কার্যক্রমে সবাই একসঙ্গে একবদ্ধ হয়ে আমরা ভারতীয় জনতা পার্টি এবং আসাম গণ পরিষদ আমাদের যে ঘরে ঘরে গাঁও চল অভিযানে গিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি যেভাবে আমরা কেন্দ্র থেকে আসাম রাজ্যিক যেভাবে আমরা উন্নতি হচ্ছে, যেভাবে আমাদের ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা যিনি মুখ্যমন্ত্রী আসামের, যিনি আজকে আমাদের যে ভারতীয় জনতা পার্টিকে অত মানে উৎসিত হয়ে আমাদের দলকে এগিয়ে নিচ্ছেন, আমি এই বিশেষ করে আজকে এই সভাতে আমি বলতে চাই আপনারা একবদ্ধ হয়ে মা বোনরা ভারতীয় জনতা পার্টিকে আপনারা বিজয়ী বানাবেন। তাকে সেদিন আমাদের সমকক্ষ করা হয়নি। তিনি ভাবতেন যে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারে না। ভীমরাও রামজি আম্বেদকর মনে প্রাণে মানুষের যে বিচে মহত্ব সেটা তিনি প্রকাশ করতে চেয়েছিলেন। হিন্দু ধর্মের কুসংস্কার এবং গুলামির জন্য মনু সংহিতাকে তিনি অগ্নিতে নিক্ষেপ করতে কুণ্ঠাবোধ করেননি, যার জন্য পরবর্তীকালে হিন্দু ধর্ম ত্যাগ করে ৫,০০০ সমর্থক নিয়ে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এবং আজকে যে সংবিধান প্রণেতা হিসেবে আজকে ভারতবর্ষের তদানীন্তন সরকার যে উপযুক্ত সম্মান দেওয়ার কথা কংগ্রেস সেটা তাকে দেয়নি। সে সময় যে ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী উনার জন্য B.R. আম্বেদকরকে অনেক পিছনে রাখা হয়েছিল। তার প্রজ্ঞা, তার বাগ্মী, তিনি খুব ভালো বক্তা ছিলেন, ভালো লেখক ছিলেন, ভালো সংগঠক ছিলেন, কিন্তু জওহরলাল নেহেরু তাকে এই ভারতবর্ষের মানচিত্রে, রাজনীতির মানচিত্রে আনতে চাননি। বলে এই সমাজে কিচ্ছু নেই। উনি 1956 সনের 6 ডিসেম্বর এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যান। দিল্লিতে তিনি দেহত্যাগ করেছিলেন। কিন্তু তদানীন্তন কেন্দ্রীয় সরকার, কংগ্রেস সরকার বলবো, তাকে কোনো সম্মান জানানোর প্রয়োজন মনে করেনি। 1990 সনে তাকে মরণোত্তর ভারতরত্ন সম্মান দেওয়া হয়েছিল। এতদিন পরে কেন? এটাই আমাদের প্রশ্ন। এখন আমরা মনে করি ভীমরাও রামজি আম্বেদকর আজকে যে তার প্রজ্ঞা, তার বুদ্ধিমত্তা, আজকে সেটা আধুনিক যে ভারতকে আরো বেশি উৎকর্ষ দানে এগিয়ে আসবে। শ্রীভূমির আসিমগঞ্জ এলাকায় চাঞ্চল্যকর ঘটনা, 11 বছর বয়সী এক কিশোরের মৃতদেহ উদ্ধার। শ্রীভূমি জেলার আসিমগঞ্জ এলাকায় চাঞ্চল্যকর ঘটনা ঘটল। 11 বছর বয়সী এক কিশোরের মৃতদেহ তার বাড়ির কাছে একটি নালায় পাওয়া গেছে। মৃত কিশোরের নাম সোহেল আহমেদ, সে গ্রামের জামাল উদ্দিনের পুত্র। জানা গেছে সোহেল আহমেদ গত 10 তারিখ থেকে নিখোঁজ ছিল। পরিবারের অভিযোগ 20 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। সেন্ট্রাল পাবলিক স্কুলের 5ম শ্রেণীর ছাত্র সোহেল সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। বুধবার একটি নালায় মৃতদেহ উদ্ধার হয়। এদিকে মৃতদেহ উদ্ধারের পর শ্রীভূমির পুলিশ সুপার পার্থ প্রতিম দাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। ফরেন্সিক টিম আসার পর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটা ফোন কল আইছিল যেদিন আরিছে এদিন পরের দিন তো 11 কত মিলি আমি পুরা সঠিক কই দেয় না, কত মিলি ফোন আইছে। ফোন আইয়া কইছে 20 লাখ টাকা দিবার কথা কইছে। মানে হিন্দিটা কইছে, মানে আধা হিন্দি, মানে শিকাইল হিন্দি, মানে সব মিক্সড আর পুরা সব হিন্দিও নাই। মানে কিতা কইছে
মই 20 লাখ টাকা দিবার লগে কইছে লাস্টে কইছে গিভ মি 20 লাখ লাস্টে ও তা ইংলিশে শব্দ কইছে তা আং সাসার গেছে এরপর থেকে ছোট সাসার গেছে ছোট সাসার নাম কিটা ছোট সাসার নাম কিটা নাজিরউদ্দিন এরপরে কি হইছে এরপরে তো নম্বরটা আমরা থানাত দিয়া দিছি থানাতে দেওয়ার পরে এখন মানুষ এখান থেকে উঠাইছে উঠে নিয়ে 2 দিন রাখছে এই মানুষে আমার জানা মতো এই মানুষে কইছে এই সিমটা আমার 2 মাস আগে আরি গেছে কইছে তুমি আরিছে এফআইআর দিছো ও তা নিয়া ও ফোনের কলর ইয়েটা নিয়ে প্রায় 2-3 জন মানুষ উঠাইছে একজন ছাড়ে একজন আনছে আবার একজন সালা আনছে ডিমান্ড দিয়ে আনছে ওরকম চলে পুলিশে আমরা সান্ত্বনা দিছে ওই ফাইবা আমি আলোচনা কবিতা পাঠ সঙ্গীতাঞ্জলি মধ্য দিয়ে শিলচর প্রেস ক্লাবের নববর্ষ বরণ। আদিমকাল থেকে শুরু করে বর্তমান আধুনিক যুগ অবধি মানব জাতির ক্রমবিবর্তন সময়ের নিরিখেই চিহ্নিত হয়ে যায়। সময় এক বয়ে চলা নদী, সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। এরই মধ্যে মাস বছরের গণ্ডিতে জীবন প্রবাহে হিসেব নিকেশের যথেষ্ট গুরুত্ব রয়েছে। মঙ্গলবার বঙ্গাব্দ 1432কে স্বাগত জানাতে শিলচর প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করা হয়। এদিন আলোচনার বিষয় ছিল সভ্যতার ইতিহাস ও দিন বদল। বরাক উপত্যকায় বাংলা ভাষার অধিকার রক্ষার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। বর্ষবরণ অনুষ্ঠানে ছিল আলোচনা, সাহিত্য চর্চা, সাংস্কৃতিক নিবেদন। উদ্বোধনী কবিতা পাঠ করেন কবি মহুয়া চৌধুরী এবং উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী অনিমেষ দেব, অপূর্বা দেব এবং অনন্যা দেব। আলোচনায় আলোকপাত করেন কবি সাংবাদিক অতীন দাস, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, ইউটিডিসি সভাপতি সঞ্জিত দেবনাথ, অধ্যাপক সুব্রত দেব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকাশ চক্রবর্তী। তো 1 তারিখে কেন আপনারা একদিন তো গণেশ পূজা হয়, আপনারা কেন একদিন মাছ মাংস খেয়ে থাকেন? তো উনি বললেন যে আপনার কথা ঠিকই আছে। এখন মনে করলাম যে 1 তারিখে উনি বলছেন, তাহলে তো আমরা কোনোদিনই মাছ মাংস খেতে পারবো না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে নতুন বছর, সেই নতুন বছরে নতুন ভাবনা হয়তো আমরা সেটা ভাবি যে আজকে যদি মাছ মাংস খাই, আজকে একটা ভালো একটা জিনিস দেখি, সেটাই আমাদের সংস্কৃতি। সেটার মধ্যে কোনো আধ্যাত্মিকতা নেই, কিন্তু আমরা শেষ দিন, বছরের শেষ দিন কিন্তু আমরা নিরামিষ খাই। তো সেটার সঙ্গে আমাদের ওই ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি সবগুলো জড়িয়ে আছে। তাই আমি মনে করি আমাদের সভ্যতা, সংস্কৃতি এবং আমাদের জাতি, একটা জাতি তার সভ্যতা সংস্কৃতি ছাড়া একটা জাতি বাঁচতে পারে না। এই ধন্যবাদ জানাই প্রেস ক্লাবের প্রত্যেক সদস্যদেরকে। আপনারা এখানে আলোচনা সভা করেছেন, যদিও আমরা মানুষ কম, যদিও যারা আলোচনা করেছে তারাই আমরা শুনছি, যদিও মানুষ কম, তা আমরা চাই সামনের দিন বড় ধরনের আলোচনা সভা হোক। না, ওই 2025 15 থেকে 25 500-600 বছরের ব্যাপার, কিন্তু এই অব্দের বয়স হচ্ছে 1432। কিছুতেই একটা মিলে না। তো ঐতিহাসিকদের যেটা ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা হচ্ছে যে এই যে অব্দ বা সাল, এই সাল গণনার সঙ্গে অনেক কিছু জড়িত। তার রাজস্ব আদায়, তার শিক্ষা, তার বিভিন্ন ব্যাপার, উৎসবাদী সেই সালের বিভিন্ন তারিখের সঙ্গে যুক্ত। তো আকবর যখন ভারতবর্ষের সম্রাট হলেন, আমাদের আজকে যে কথাটি সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে ভাবতে হবে যে আমাদের প্রত্যেকের ভাষা, কৃষ্টি, সংস্কৃতির যথার্থ বিকাশ উত্তরণ ঘটাতে হবে, কিন্তু পাশাপাশি যাতে আমরা একে অন্যের উপর কোনো ধরনের আধিপত্যবাদ
আগ্রাসন যাতে চাপিয়ে না দেয় এটা নিশ্চিত করতে হবে। ভাষার নামে, ধর্মের নামে যাতে কোনো অবস্থায় কোনো মানুষের উপর অত্যাচার না হয়। আমরা দেখছি কোনো কোনো ক্ষেত্রে মানুষই মানুষের প্রাণ হরণ করছে, যুদ্ধ হচ্ছে, সভ্যতাকে ধ্বংস করা হচ্ছে। এই পরিস্থিতিকে আমাদের যে কোনো মূল্যে পরাস্ত করতে হবে। ধলাইয়ে বীরু রঞ্জন দে প্রয়াত, শোক বিভিন্ন মহলে। প্রয়াত হলেন ধলাইয়ের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী তথা ব্যবসায়ী বীরু রঞ্জন দে। শিলচরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত আনুমানিক 2টায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 81 বছর। উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে তিনি হৃদরোগ সহ অন্যান্য জটিল সমস্যায় ভুগছিলেন। সোমবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকেরা তাকে শিলচর এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। প্রয়াত বীরু রঞ্জন দে মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী কমলা রানী দে, 3 পুত্র যথাক্রমে বিশ্বজিৎ, সত্যজিৎ ও পিন্টু দে, 3 পুত্রবধূ, 1 ভাই, 1 বোন, নাতি নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধদের। তার মৃত্যু সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়তেই সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। এদিন প্রয়াতের অন্তিম যাত্রায় সামিল হয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান কাছাড় জেলা গ্রামরক্ষী বাহিনীর ডেপুটি অ্যাডভাইজার তথা জেলা বিজেপির বরিষ্ঠ নেতা অমিয় কান্তি দাস, প্রাক্তন জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল, প্রাক্তন গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল ও শঙ্কর ভট্টাচার্য সহ অনেকেই। শিলচর ডিএসএ পরিচালিত আন্তঃ স্কুল ক্রিকেটে মঙ্গলবার জয়লাভ করল সূর্যকুমার হাই স্কুল এবং সেন্ট থমাস স্কুল। শিলচর ডিএসএ পরিচালিত আন্তঃ স্কুল ক্রিকেটে মঙ্গলবার জয়লাভ করল সূর্যকুমার হাই স্কুল এবং সেন্ট থমাস স্কুল। ডিএসএর মাঠে অনুষ্ঠিত প্রথম ম্যাচটিতে সেন্ট থমাস 83 রানে পরাজিত করে পাবলিক স্কুলকে, অন্যদিকে সূর্যকুমার স্কুল 30 রানে পরাজিত করে এমএসিএ সিনিয়র সেকেন্ডারি স্কুলকে। বিটিএন নিউজ শেষ করার আগে বিশেষ খবর দেখে নেব আরও একবার। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদের স্বাধীনতা রয়েছে, তবে প্রতিবাদের নামে সহিংসতা বা আইন শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা একেবারে বরদাস্ত করা হবে না, কড়া বার্তা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। ওয়াকফ আইনের বিরুদ্ধে শিলচরে মিছিল বের করে পুলিশের উপর ঢিল ছোড়ার ঘটনায় আটক 7। সাদারাশি জিপির শহীদপুরে স্ত্রীর হাতে খুন স্বামী, এলাকা জুড়ে চাঞ্চল্য। স্বামীর অত্যাচারে জর্জরিত স্ত্রীর সদরঘাট বরাকসাধু থেকে আত্মহত্যার চেষ্টা, এক অটো চালকের তৎপরতায় প্রাণে বাঁচেন ওই মহিলা। এবিভিপি ও রাষ্ট্রীয় কলামঞ্চ আগামী 18
এপ্রিল শিলচর বরাক সংস্কৃতি উৎসবের আয়োজন করছে। আসছেন বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী। বিটি নিউজ এখনকার মতো পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। বিটি নিউজ দেখতে ইউটিউবে ব্রাউজ করুন বরাক টেলিভিশন নেটওয়ার্ক। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।